এই সমস্ত বৃহৎ ঋণ গ্রহীতাদের মধ্যে অনেকেই রাজনৈতিক নিষ্পেষণের সুযোগ মানে মুখোমুখি হয়েছেন গেল 15 বছরে। একটি বিষয়, তারা ব্যবসা পরিচালনা করতে পারেননি রাজনৈতিক আনুকূল্যের অভাবে কিংবা রাজনৈতিক নিষ্পেষণের জন্য কারণে। দ্বিতীয় আমরা জিনিস একটা দেখতে পেয়েছি যে গেল কয়েক বছরে যে আমাদের যে টাকার মান মানে ডলারের বিপরীতে কিংবা বিদেশি মুদ্রার বিপরীতে প্রচুর অবমূল্যায়ন হয়েছে, 50% বেশি। যারা আমদানি করে ব্যবসা নির্বাহ করেন এবং স্থানীয় বাজারকে স্থানীয় গ্রাহককে সম্মুখে রেখে ব্যবসা পরিচালনা করেন, তারা কিন্তু প্রায় 50% ক্ষতিকে অ্যাকোমোডেট করতে হয়েছে। তৃতীয় আমরা যে আরেকটা কারণ দেখেছি, সেই কারণটি হচ্ছে যে অনেক ব্যবসায়ীরা বলেছেন যে আমরা দেখছি যে সুদের হার এত বেড়ে গিয়েছে যে বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত ব্যবসা সমূহে যদি তারা ট্যাক্স ফাঁকি না দেয়, সরকারকে যদি না ঠকায় সরাসরি, তাহলে 10% গ্রস প্রফিট করা অত্যন্ত চ্যালেঞ্জিং। যেই দেশে 10% গ্রস প্রফিট করা এত চ্যালেঞ্জিং, সেই দেশে সেই উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কিভাবে 15% কিংবা অনেক ক্ষেত্রে 15%-এর উপরে মানে সুদের হার মোকাবেলা করে বাজারে একদিকে তো রয়েছে 50%-এর উপরে যারা নাকি আমদানি করে ব্যবসা করেন, তাদের সেই বিনিময় হারের 50%-এর উপরে অবমূল্যায়ন, দ্বিতীয় রয়েছে 15%-এর অ্যাভারেজে সুদের হার, আর তৃতীয় রয়েছে যে আমাদের যে নীতি সহায়তা, সত্যিকার অর্থে কোনো নীতি সহায়তা ব্যক্তিগতভাবে আমরা দেখেছি প্রাক বাজেট আলোচনা আমরা যতই আলোচনা করি না কেন, আমরা বাজেটের মাধ্যমে কোনো নতুনত্ব কিংবা অভিনবত্ব এখনো আনতে পারিনি। সুতরাং আমি মনেই করি না যে ইন্টারিম গভর্নমেন্টের কি হয়, সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা হয় সেটা হয় যে ভালো মানুষদের কাছে হয়তো অর্থনৈতিক ব্যবস্থাপনা কিছুটা হলে ফিরে আসে। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন থেকেই যায়, গেল যেহেতু আমরা প্রায় গেল 30 বছর যাবৎ 1995 সাল থেকে মরহুম সাইফুর রহমান সাহেবের সে দিক থেকে আমরা দেখেছি যে প্রাক বাজেট আলোচনার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। সেই প্রাক বাজেট আলোচনায় এখানে অনেকেরই সুযোগ হয়েছে, আমি যতদূর মনে করতে পারি, সে আলোচনায় থাকার। তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি হয়ে গেছে ইতিমধ্যে ব্যক্তিখাত নির্ভর অর্থনীতি। সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনা, আমাদের সেই পর্যালোচনা, আমাদের সেই নীতি উদ্যোগ, সেগুলো আমরা কতটুকু কাজে লাগাতে পারছি বাজেটের ক্ষেত্রে অভিনবত্ব এনে একটি প্রশ্ন। দ্বিতীয় একটি প্রশ্ন যেটা এখানে ইতিমধ্যে আলোচনা হয়নি এবং বৃহত্তর মানে পরিসর আলোচনা হয়নি, সেটা হচ্ছে যে বাজেট বাস্তবায়ন করে কারা। এটা আর্থিক খাতের জন্য বাজেট হোক কিংবা আর্থিক খাতে ডিসিপ্লিন আনার জন্য বাজেট হোক, নিয়মানুবর্তিতা আনার জন্য বাজেট হোক, কিংবা আর্থিক খাতের মানে যেটা জনাব আমার পাশেই ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির সুন্দরভাবে বলেছেন যে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে বাজেটের বাস্তবায়নের ধারায় এনে এবং মনোযোগী হয়ে কিভাবে তাদেরকে উপকৃত করা যায়, যেটা আমরা দেখেছি আমাদের অর্থনীতির প্রায় 60% উপরে হচ্ছে এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নির্ভর। সেই ক্ষেত্রে আমরা যদি একটা ডক্টর হেলাল তো বলেছেনই যে আমাদের ঋণের বৃহৎ ঋণের কত অংশ কৃষিতে যাচ্ছে, কত অংশ ক্ষুদ্র ঋণে যাচ্ছে, সেটা বাদ দিয়ে যেটা বলতে চাই আমি, বাজেট বাস্তবায়নের বিরাট একটি কাণ্ডারি হচ্ছে জনপ্রশাসন এবং মানে স্থানীয় সরকার প্রশাসন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জনপ্রশাসন কিংবা স্থানীয় সরকার প্রশাসনের সক্ষমতা বাজেট বাস্তবায়নে গুণগত মান বজায় রেখে বাজেট বাস্তবায়নে তাদের সক্ষমতা কিন্তু আমরা গেল 30 বছরে বাড়তে দেখিনি। এই সেই 1995 সাল থেকে যদি বলি, সেখানে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। একদিকে বাজেটে যেমন নতুনত্ব কিংবা অভিনবত্ব আসেনি, তেমনটি আর্থিক খাত ব্যবস্থাপনাও কিংবা আর্থিক ব্যয় ব্যবস্থাপনাও আমরা কিন্তু সেখানে জনপ্রশাসনের সক্ষমতা বাড়তে দেখিনি। যেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে, যেখানে আমাদের ব্যাংকিং বিভাগে কিংবা অর্থ ব্যবস্থাপনায়, সামগ্রিকভাবে বাজেট ব্যবস্থাপনায়, সেই ক্ষেত্রে আমরা অভিনবত্ব দেখি নেই এবং ক্রমাগতভাবে সরকারি কর্মকর্তা নির্ভর একটি বাজেট
শুধু প্রণয়ন নয়, বাজেট বাস্তবায়নও দেখছি। সেই ক্ষেত্রে আমরা যদি অভিনবত্ব এবং বাজেট বাস্তবায়নের নিয়মানুবর্তিতার ক্ষেত্রে অভিনবত্ব আনতে না পারি, যেটা ডক্টর মুস্তাফিজও বলেছেন প্রযুক্তির কথা, সেগুলো যদি আমরা বাড়াতে না পারি, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় এটার সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হচ্ছে যে আমাদের যে বাজেট জনব্যয়, বাজেট ব্যয়ে, বাজেট এক্সপেন্ডিচারে কিংবা পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে আমরা কিন্তু গেল প্রায় 50 বছর যাবৎ আমাদের কোনো অগ্রগতি কিন্তু তেমন একটা হয়নি। আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে আমরা কিন্তু কোনো নতুনত্ব আনতে পারিনি। আমরা বারবার বলছি প্রাক বাজেট আলোচনায়, এমনকি পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কমিটির সাথে আলোচনায়, বাজেট সম্পূরক বাজেট বিশ্লেষণে কিংবা পার্লামেন্টের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছেন তাদের সাথে আলোচনায় আমরা কিন্তু এখনও ন্যূনতম পর্যায়ের নিয়মানুবর্তিতা আনতে পারিনি পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে। সেটা চূড়ান্ত পর্যায়ে আমাদের কিন্তু এটা আমরা নির্ভর রয়ে গেছে। এখানের মধ্যে আমরা কোনো জনব্যয় ব্যবস্থাপনায় কোনো ধরনের নিয়মানুবর্তিতা, কোনো ধরনের অভিনবত্ব আনতে পারিনি। এবং আমরা বারবার বলছিলাম যে 10,000 কোটি টাকার উপরে যে সমস্ত জায়গায় জনব্যয় ঘটছে তাদেরকে আমরা কিভাবে তাদের অডিটের মাধ্যমে, তাদের নিয়মানুবর্তিতার মাধ্যমে, তাদের মানে আভ্যন্তরীণ সুশাসন বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে আনবো। আর লাস্টের যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা সরলীকরণ রয়েছে এবং এটাকে আমরা পছন্দ করি, যে আমাদের দেশে যে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে গেলে মানে আমাদের কি দরকার, একটা দরিদ্র দেশে কি প্রয়োজন? দরিদ্র দেশের প্রয়োজন হচ্ছে, একটি প্রধান পরিচয় হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। যেভাবে জনগোষ্ঠী বাড়ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি হলেই শুধুমাত্র মানে দারিদ্র্য কমবে। আর দারিদ্র্য যদি কমাতে চাই সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগ, আগে যে কথাটি বলেছিলাম সেটি দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগ যদি বাড়াতে হয় একটি প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, তাহলে আমাদের বিনিয়োগের পরিবেশকে উন্নত করতে হবে এবং সত্যিকারের বিনিয়োগকারীদেরকে আমাদের সহায়তা করতে হবে। সেই ক্ষেত্রে অনেকে আমার পূর্ববর্তী বক্তাদের বলেছেন, কেউ বলেছেন নির্বাচন না হলে, একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত না হলে বিনিয়োগ বাড়বে না। আবার আমরা বলি বিনিয়োগের পরিবেশকে উন্নত করতে হবে। আমরা আরেকটা বলি যে প্রাইভেট সেক্টরের নীতি সহায়তা দিতে হবে। তো এগুলোর যদি একটা সম্মিলন না ঘটে এবং আর্থিক খাতে যদি আমরা নিয়মিতকরণ কিংবা জবাবদিহিতা সৃষ্টি না করতে পারে এবং আর্থিক খাতের ডিসিপ্লিন আমরা গেল 15 বছরে দেখেছি, এটা দিয়ে শেষ করতে চাই। আর্থিক খাতের ডিসিপ্লিনটা সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে রাজনৈতিক খাতের নিয়মানুবর্তিতা, রাজনৈতিক ক্ষেত্রে জবাবদিহিতার সৃষ্টি এবং রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতকরণের সাথে। ধন্যবাদ।